নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন। অল ডে সাসপেন্সের পর্দায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে জনপ্রিয় নবীন খুঁড়োর গল্পের ঠেক সিরিজের পঞ্চম গল্প, ডাইনি পোঁতার মাঠ। আমাদের এই ঠেকের গল্পগুলির মধ্যে থেকে যদি কোনো গল্প আপনার মিস হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে শুনে নিতে ভুলবেন না। আশা করছি এই সিরিজের প্রত্যেকটি গল্প আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকবারের মতন আজও গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে বর্ণালী এবং সুপমা। শুরু হচ্ছে আজকের গল্প, ডাইনি পোঁতার মাঠ। পল্লব আর বিকাশ শেষমেশ পৌঁছে গেল নবীন খুঁড়োর ঠেকে। সেদিন ঝড় বৃষ্টির জেরে সকলেই প্রায় জর্জরিত হয়ে পড়েছিলেন, কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। আসলে সামনে যিনি বসে রয়েছেন তিনি যে গল্পের সম্রাট, তার সান্নিধ্য লাভের আশাতেই তো সকলে এসে ভিড় করেছিলেন ওই রতনদার চায়ের ঠেকে। রতনদা বলে উঠলেন, আরে খুড়ো, আজকে আমাদের গল্প শোনাবে না? আর শোনো, অনেকদিন হলো তুমি ওই স্টেশনের গল্প শোনাচ্ছ। এবারে এমন একটা গল্প শোনাও যেটার সাথে গ্রামের অভিজ্ঞতা একেবারে জড়িয়ে থাকবে। তুমি তো অনেক গ্রামেও গিয়েছো, সেসব গ্রামে তো কোনো না কোনো ঘটনা ঘটতোই। রাতের দিকে তো আমাদের গ্রামেও কত রকম বিপদ আপদ হয়। সেসব ঘটনার কথা শুনলে তো যথেষ্ট ভয় করে, তাই না? তাই তোমায় জিজ্ঞাসা করলাম আর কি। বলো না গো, একটা এরকম গল্প। রতনদা সেদিন সকলের হয়েই প্রশ্নখানা তুলে ধরেছিলেন নবীন খুঁড়োর সামনে। নবীন খুঁড়ো কথাটা বলতে যাবেন এমন সময় রাতের আকাশটা ডেকে উঠল। ঝড় বৃষ্টির রাতে এই এক সমস্যা লেগেই থাকে। কালবৈশাখীর সময় যখন তখন বৃষ্টি নেমে যায়, ফলে সাধারণ মানুষের চলাফেরাই এক প্রকার দায় হয়ে যায়। রতনদা বললেন, আহা খুড়ো, ঝড় বৃষ্টি তো আর নতুন নয় বলো। তুমি যে শনিবার করে আমাদের সাইড থেকে আড্ডাটাকে দারুণভাবে জমিয়ে দাও, এটাই বা কম কিসের? নাও নাও, বলে পেলো দেখি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি যে তোমার গল্প শোনার জন্য। আজকে পল্লব আর বিকাশ ছাড়াও দেখো কত লোক এসেছে। ঠিক সেই সময় পল্লব বলে উঠল, নবীন খুঁড়োর জন্যই তো সকলকে সঙ্গে করে নিয়ে এলাম। ওনার কাছ থেকে গল্প শোনার পরে সেগুলো আমি আবার গ্রামের মানুষদেরকে গিয়ে শোনাতাম। ওদের এতটাই ভালো লাগতো যে ওরা নিজেরাই এসে নবীন খুঁড়োর মুখে গল্প শোনবার আর্জি জানিয়েছিল। তাই আমি কিভাবে তাঁদেরকে দূরে সরিয়ে রাখতাম বলো তো? এবারে নবীন খুঁড়ো বললেন, তা বেশ ভালোই করেছো পল্লব। তোমরা যখন গ্রামের ভৌতিক ঘটনা শুনতে চাইছো, তখন না হয় আমি তোমাদেরকে তেমনটাই একটা ঘটনা শোনাবো। কিন্তু ঘটনাটি কিন্তু ভারী অন্যরকম। এতকাল আমরা সবাই ডাইনিদের বিষয়ে অনেক কথাই শুনেছি, কিন্তু এটা কি জানো যে ডাইনিদেরকে পোঁতা হয়? নবীন খুঁড়োর মুখে এমন কথা শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ ঘাবড়ে গেলেন। বিকাশ খুঁড়োকে উদ্দেশ্য করে বলে উঠল, কি বললেন খুঁড়ো? ডাইনি পোঁতা হয়? সে আবার কি? হ্যাঁ গো, বিষয়টা এমনই বিচিত্র। ঠিক এটা শোনবার পরে তোমরা যেরকম অবাক হয়ে গেলে, আমিও কিন্তু সেই একইভাবে অবাক হয়ে গিয়েছিলাম। আদৌ এগুলো সত্যি কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু এ কথাও সত্যি যে ধারণা তৈরি হয়েছিল, আর সেটিও নিজের চোখে দেখার মধ্যে দিয়ে। নবীন খুঁড়োর মুখে চোখে দেখবার কথা শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ ঘাবড়ে গেলেন। এরপরে খুঁড়ো তাদেরকে উদ্দেশ্য করে বলল, শুনবে নাকি তাহলে সেই কাহিনী? সকলেই ঘাড় নেড়ে সায় দেয়। অমনি আকাশের মেঘটা পুনরায় গর্জন করে উঠল। খুঁড়ো বললেন, ওই দেখো, কাহিনী শুরু করতে না করতেই আবার একটা বিপর্যয়ের সংকেত। যাক, আর তোমরা মন দিয়ে শোনো এই কাহিনী। ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ অত পুরনো কথা যদিও আমার তেমনভাবে মনে নেই, কিন্তু যেটুকু স্মরণ করতে পারছি সেটির উপরেই ভিত্তি করে না হয় তোমাদেরকে বলছি। রতনদার কাছ থেকে ততক্ষণে সকলেই চায়ের পেয়ালাটি নিজেদের জন্য সংগ্রহ করে নিয়েছিলেন। এরপরে খুঁড়ো গল্পে প্রবেশ করলেন। মেঘের গর্জনের শব্দ ছিল প্রবল।
অন্যদিকে চায়ের দোকানের পাশ দিয়ে বয়ে চলেছিল নদী। নদীর জলটা বেশ টলটল করছিল। এক কথায় বলতে গেলে বকুলপুর গ্রামটি ছিল নৈসর্গিক সৌন্দর্যের খনি। রাতের বেলায় সৌন্দর্যের পরিমাণটি দ্বিগুণ বৃদ্ধি পেত, ফলে গল্প শোনবার ঝোঁকটা এমনিতেই বেড়ে যেত। খুড়ো গল্পের গর্ভে প্রবেশ করতে না করতেই বৃষ্টির প্রভাবটাও বেড়ে গেল অচিরেই। আমি তখন আমার স্ত্রীকে নিয়ে বিলাসপুরের অভ্যন্তরে একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে উঠেছিলাম। বিলাসপুরের স্টেশনেই আমার ডিউটি পড়ত। গ্রাম থেকে পায়ে হেঁটে বেশ অনেকটা রাস্তায় আমাকে অতিক্রম করতে হতো বইকি, কিন্তু ওই গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব ছিল অনেকটা বেশি। কোনো জরুরি দরকারে সহজে রাতের বেলায় হাসপাতালে যাওয়ার গাড়ি পাওয়া যেত না বললেই চলে। আর সেই সময় আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। এমতাবস্থায় যে কোনো সময় যে লেবার পেন শুরু হতে পারে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম, কিন্তু ডাক্তার বলেছিলেন তাকে সাবধানে রাখতে। প্রথমবার আমি বাবা হতে যাচ্ছিলাম, ফলে প্রত্যাশা অনেকটাই বেশি ছিল, কিন্তু সেই সাথে সাবধানতাও অবলম্বন করতে হচ্ছিল। আমি যে গ্রামেই যেতাম না কেন সেখানেই আমাকে থাকার জায়গা দেওয়া হতো। জায়গাগুলি গ্রামের মধ্যে স্থিত হলেও সেখানে অনেক রকমের ব্যবস্থা থাকতো, ফলে বেশ কিছু সুখ সুবিধা পেয়েই যেতাম আমরা। কিন্তু এসবের পরেও গ্রামের ওই নিস্তব্ধতা আমার স্ত্রীর একেবারেই ভালো লাগতো না। আমি একদিন তাকে ডেকে বললাম, আরে কমলা, শুনছো? হ্যাঁ বলো, কি বলছো? জানোই তো আমি এখন সেভাবে চলাফেরা করতে পারি না। হ্যাঁ, সে তো জানি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তোমাকে এভাবে একা ফেলে স্টেশনের উদ্দেশ্যে যেতে চাই না, কারণ আমার বড্ড খারাপ লাগে। যদি কোনো সময় কোনো ভয়ঙ্কর রকমের বিপদ ঘটে যায় তখন তুমি কি করবে? এখানে তো কেউ থাকে না। সেই কারণেই আমি গ্রামের হাসপাতাল থেকে এক বিধবা মহিলাকে এখানে আসতে বলেছি। স্থানীয় লোকেরা এনাকে দাইমা বলে ডাকেন। শুনেছি উনি এসব বিষয়ে অনেক কিছু জানে, ফলে আমাদের বেশ সুবিধাই হবে, কি বলো? তোমাকেও এখানে আর একা থাকতে হবে না, কথা বলার একটা লোকও পেয়ে যাবে তুমি। সারাদিনই উনি এখানে থাকবেন, কেবল ওই রাতের বেলাটায় থাকবেন না, নিজের বাসায় চলে যাবেন বলেছেন। ও, পাশে ওনার বাসা আছে বুঝি? হ্যাঁ, তেমনটাই তো শুনলাম। পেটের দায়ে ওনাকে হাসপাতালে কাজ করতে হচ্ছে আর কি। তবে সত্যি কথা বলতে কি, এই ধরনের কাজের ক্ষেত্রে ওনার কোনো কার্পণ্যতা নেই। উনি দিব্যি আমার কথাতে রাজি হয়ে গেলেন, এমনকি কোনো টাকার কথাও এই মুহূর্তে বলতে চাইলেন না। সেসব দেখে আমি তো একেবারে হতবাক। আরে বাবা, গ্রামের লোকেরা খুব ভালো হয়। আগেকার দিনের মানুষরা অত টাকা পয়সার পেছনে দৌড়ায় না, এদের একটা ব্যক্তিগত জীবন রয়েছে। সেসব তোমরা বুঝবে না। অবশ্য তোমরা রোজগার না করলে সংসারটাই বা চলবে কি করে? এমন সময় আড্ডার মাঝে পল্লব বলে উঠল, এখনকার জামানা হলে পর খুড়ো ব্যাপারটা অনেকটা আলাদা হতো, বুঝলে? এখনকার দিনে মেয়েরা কি না করছে, প্লেন চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, সব কিছুই করতে পারছে তারা। কাউকেই আর ঘরে বসে থাকতে হচ্ছে না, সকলে নিজের মতন করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে। অনেকেই একা থেকে নিজের পেটও চালিয়ে নিচ্ছে। এ তো এখনকার কথা নয়, অনেক কাল আগেকারই কথা। তাই এই বিষয়ে এখন চিন্তা করে তো আর কোনো লাভ নেই। যাক, আমি যা বলছিলাম। এই বলে খুড়ো আবারও গল্পের ভিতরে প্রবেশ করলেন, আর আমরাও আবার মন দিয়ে সেই কাহিনী শুনতে শুরু করলাম। গিন্নির সাথে সমস্ত বচসা সমাপ্ত হয়ে গেল। সেই দাইমা আমাদের বাড়িতে এসে হাজির হলেন। তাকে দেখে সত্যিই মনটা ভরে গেল। মায়ের আরেক রূপ, মায়া মমতার এক উজ্জ্বল উদাহরণ বলতে পারো। আমার গিন্নি যে এবারে অনেকটাই শান্তিতে থাকতে পারবে সেটা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু শান্তি কি আর আমার ভাগ্যে সয় হে? কেন খুড়ো? তাহলে ওই বৃদ্ধাই নতুন কোনো বিপদের সংকেতের কথা জানিয়েছিলেন? তবে আর বলছি কি, একেবারেই ঠিক ধরেছ। তোমরাও আমার সাথে থেকে থেকে দেখছি সবটাই শিখে গিয়েছ। এখন তোমাদেরকেও আর গল্পের ভিতরে বিষয়টিকে মানে রহস্যটিকে খুঁজে বার করতে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ওই দাইমাই আমাদেরকে কিছু কথা বলেছিলেন, যেটি শোনার পর
আমাদের শরীরের রক্ত একেবারে হিম হয়ে গিয়েছিল। তখন মনে হচ্ছিল কারোর ছত্রছায়াতে এই গ্রামে থাকা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যাওয়াই ভালো। তোমরা এক্ষুনি বলছিলে না যে প্রতিটি গ্রামের একটা নিজস্ব ইতিহাস রয়েছে? এই গ্রামটিরও ছিল, কিন্তু সেই ইতিহাস কোনো সাধারণ ছিল না। এ ছিল এক কালো অন্ধকারময় জগতের ইতিহাস, যেটি হাত ছানি দিয়ে মৃত্যুর দিকে ডেকে যেতে নিয়ে চাইছিল আমাদেরকে। কিন্তু এরপরে যে এমন কিছুও ঘটতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। খুঁড়োর মুখের দিকে তাকিয়ে রইল সবাই। এদের মধ্যে থেকে রতন খুঁড়োকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে উঠল, তা কি বলেছিলেন সেই দাইমা? বলো না খুড়ো, ভয় যে আরো বেড়ে যাচ্ছে। আমি দাইমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি তো এখানকারই বাসিন্দা। এখানকার লোকজন কেমন যেন একটু অদ্ভুত ধরনের, তাই না? যবে থেকে এখানে এসেছি তবে থেকেই মনে হচ্ছে যে এরা আমাদের থেকে কিছু একটা যেন লুকিয়ে যেতে চাইছে। এখানে এমন অনেক সমস্যাই রয়েছে যেগুলো স্থানীয় লোকেরা আড়াল করতে চায়। আসলে সেই রহস্যগুলো এতটাই জটিল যে এখানকার সাধারণ মানুষ আজ পর্যন্ত সেটির নাগাল পায়নি। দাইমার মুখে এমন কথা শুনে আমার স্ত্রী কমলা একটু উত্তেজিত হয়ে পড়ল। কেন, এখানে এমন কি রয়েছে? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বলো না, এতে আপত্তির কি আছে? ওই যে ওই ধারের যে জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানে তেমন কাউকে যেতে তো দেখি না। দুই একজন চাষিকে ওই পথ ধরে যেতে দেখেছি, কিন্তু তারপরে আর তাদের কোনো খোঁজ পাইনি। কেন বলতে পারেন? দেখলাম দাইমার চোখের মুখের অবস্থা একেবারে বদলে গেছে। তিনি যে কমলার প্রশ্নটির উত্তর দিতে গিয়েও বারবার থমকে যাচ্ছেন তা ওনার অভিব্যক্তি প্রমাণ করে দিচ্ছিল। তবে কমলার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন তিনি। ওই দিকেই তো আছে ডাইনি পোঁতার মাঠ, যাকে বলা হয় কবরখানা। কবরখানা জঙ্গলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, ফলে ওই পথে যাওয়া খুবই বিপজ্জনক। সন্ধ্যের পরে আর ও পথে কেউ যায় না। সকালের দিকে যাদের যেতে দেখেছিলে তারা রাতের বেলা ওই পথেই ফিরছিল, কিন্তু তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। দাইমার মুখে এই কথাগুলি শুনে আমি মারাত্মকভাবে ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, আরে আরে কি 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 বলছেন? কি এমনটাও আবার হতে পারে নাকি? কবরখানা রয়েছে তো কি হয়েছে? জঙ্গলের মধ্যে গ্রামে গঞ্জে এমন কত কবরখানা থাকে, কিন্তু তা বলে জলজ্যান্ত মানুষগুলো এভাবে রাতের অন্ধকারে গায়েব হয়ে যাবে? দাইমা বললেন, গায়েব কি আর সাধ করে কেউ হয় রে বাবা? এই গায়েব হওয়ার পেছনে অনেক বড় একটা ইতিহাস রয়েছে। সেদিন আমি আর স্টেশনে গেলাম না। একটা লোক দৌড়তে দৌড়তে এসে খবর দিয়ে গেল যে ট্রেনগুলি নাকি সব বাতিল হয়ে গেছে। খারাপ আবহাওয়ার দরুন সব ট্রেন বাতিল করা হয়েছে। দেখলাম আকাশটা কালো করে এসেছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। দাইমা ফ্যাল ফ্যালে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাকে উদ্দেশ্য করে কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগেই তিনি বললেন, ঘরের ভিতরে কি যেতে পারি? এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এছাড়া
পোয়াতি মানুষের এমন ভাবে বিদ্যুতের সামনে দাঁড়িয়ে থাকা একেবারেই ঠিক না। এই আওয়াজ বাচ্চার সহ্য হবে না। তার চেয়ে চলুন এই বিপদ এড়াতে ভিতরে গিয়ে বসি আমরা। সেখানেই না হয় সত্যিটা আপনাদের জানাবো। তাই মা আর আমরা সকলেই ভিতরে গিয়ে বসলাম। দেখলাম ঝড়ের প্রকোপটা দুর্দান্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমি পুনরায় তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কই আপনি বললেন না তো? বলতে বলতে হঠাৎ থেমে গেলেন যে। এই গ্রামের মানুষেরা বরাবরই ছিলেন বড্ড কুসংস্কারাচ্ছন্ন। ফলে নানান বিপদের কথা এদের মাথায় ঘুরতেই থাকতো। যদি বিপদের সম্ভাবনা থাকে তবুও এরা নিজেদের মধ্যে ভয়ের সঞ্চার ঘটিয়ে সেটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করত। এদের মধ্যে হঠাৎ করেই ডাইনিকে কেন্দ্র করে এক মারাত্মক রকমের ভয় কাজ করতে শুরু করেছিল। এখানকারই কিছু কিছু মহিলা অনেক সময় অপঘাতে মারা যেতেন। যেসব মহিলারা অপঘাতে মারা যাওয়ার পরে ডাইনি হওয়ার সম্ভাবনা থাকতো তাদেরকে এরা কবর দিতেন। দাইমার কথা শুনে আমি চমকে উঠলাম। এরপরই তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কোন কোন মহিলারা মৃত্যুর পরে ডাইনি হতে পারে, আর এই বিষয়টি তারা বুঝতেই বা পারতেন কি করে? সকলেই তো আর অপঘাতে মরবার পরে ডাইনি হবে না, তাই না? আমি তো যতদূর শুনেছি, যারা জীবদ্দশায় ডাইনি বিদ্যা নিয়ে চর্চা করে তারাই নাকি মৃত্যুর পরে তাদের ওই সকল মন্ত্রগুলিকে কারোর মধ্যে স্থানান্তরিত করে যায়, অর্থাৎ কানে কানে বলে যায় শুনেছি। না হলে এদের পরস্পরা চলে না। এরা নিজেদের পরস্পরা এবং অস্তিত্বকে বাঁচিয়ে রাখবার জন্যই নাকি এইভাবে বংশ বিস্তারে অভ্যস্ত থাকে। কিন্তু আপনার মুখে যা শুনছি তাতে করে তো সমীকরণ মিলছে না। তাহলে এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণটা কি ছিল? দাইমা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনছিলেন। তারপর বললেন, গ্রামে গঞ্জে এমন অনেক মহিলারাই রয়েছেন যারা বিয়ে করেননি। আবার এমনও অনেকে রয়েছেন যারা অল্প বয়সে নিজেদের স্বামীদেরকে হারিয়ে বেধবা হয়েছেন। এই গ্রামের কিছু মহিলা এমন ছিলেন যারা একা থাকার পাশাপাশি গোপনে এমন অনেক কাজ করতেন যেগুলির সম্পর্কে বাকিদের কোনো ধারণা ছিল না। রাতের অন্ধকারে অনেককেই ওই জঙ্গল পেরিয়ে নদীর ধার ধরে কোনো একটা দিকে যেতে দেখা গেছে, কিন্তু তারা কোথায় যান আর কেনই বা যান এসব ব্যাপারে তারা কোনোদিনই মুখ খুলতে চাননি। ফলে আমাদেরও সেভাবে কিছু জানা সম্ভব হয়নি। বলতে পারেন এমন কিছু সন্দেহজনক মহিলা অপঘাতে মারা গেলে স্থানীয় গ্রামবাসীরা একটু ভয়ই পেতেন এবং তারা মৃত্যুর পর ডাইনি হতে পারে ভেবে তাদেরকে পুঁতে দেওয়া হতো জঙ্গলের ভেতরে। লোকালয়ে এদের কোনোদিনই নিয়ে আসা হয়নি, কিংবা বলতে পারেন যেভাবে ডাইনিদেরকে গায়ে আগুন দিয়ে হত্যা করা হতো তেমনটাও এক্ষেত্রে দেখতে পাওয়া যায়নি, কারণ চাক্ষুষ কাউকেই এখানে ডাইনি বিদ্যা করতে দেখা যায়নি।
সবটাই ছিল অত্যন্ত গোপনীয়। সে কারণে মৃত্যুর পরে এরা ডাইনি হতে পারে এমনটা ভেবেই এদের কবর দেওয়া হয়েছিল। ধীরে ধীরে এমন ধরনের মহিলাদের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। অভিশপ্ত ঘটনাগুলির সংখ্যাও অনেকাংশেই বেড়ে গিয়েছিল। ফলে ধীরে ধীরে কবরের সংখ্যাও বাড়তে থাকে। তবে শুধুমাত্র এ ধরনের মেয়েদেরকেই কবর দেওয়া হতো। ওই কবরখানাটিতে কোনো পুরুষকে কখনোই কবরস্থ করা হয়নি। আমাদের গ্রামের ঘটনাটি অবাস্তব মনে হলেও এমনটাই সত্যি। কে ওই পথ দিয়ে যেতে চায় না কেন জানেন কি? দাইমার মুখে এই প্রশ্নটি শুনে আমি এবং আমার স্ত্রী কমলা হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম। আর তারপরে আমি তার প্রত্যুত্তর জানতে চাইলে তিনি বললেন, কারণ এমনটাই মনে করা হয় ওই ডাইনি নাকির মৃত্যু হয় না, মৃত্যুর পরেও নাকি তারা জীবিত থাকতে পারে। আর জঙ্গলের ধার ঘেঁষে ওই অন্ধকারময় স্থানটা দেখেছেন, ও পথেই নাকি সন্ধ্যের পর কিংবা রাতের অন্ধকারে ওই সকল ডাইনিদেরকে বিচরণ করতে দেখতে পাওয়া যায়। সাধারণ গ্রামবাসীরা অনেকেই কিন্তু এমনই বলেছেন যে তারা রাতের অন্ধকারে এভাবে গায়েব হয়ে যান। তাদের পিছনে যে এই সকল ডাইনিদের হাত নেই তা কে বলতে পারে। এখন তো আবার অনেকেই এমনটাও ধারণা করেছেন যে পোয়াতি অবস্থাতেও যদি কোনো মহিলা অপঘাতে মারা যান তাহলে তিনিও নাকি ওই ডাইনি হয়ে যেতে পারেন, তাকেও ওই কবরস্থ করা হবে। দাইমার মুখে এই কথাটি শুনবার সাথে সাথেই কমলা তার পেটের উপর হাত রাখল। দেখলাম ওর চোখ দুটো ভয়েতে একেবারে গোল গোল হয়ে গিয়েছে। দাইমা তাকে উদ্দেশ্য করে বললেন, ডাইনিদের কোনো বিশ্বাস নেই। এরা নাকি মৃত্যুর পরেও নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, আবার প্রয়োজনে রূপ পরিবর্তনও করতে পারে। তাই যতদিন না পর্যন্ত সন্তান পৃথিবীতে আসছে তুমি সন্ধ্যের পর চুল খোলা রাখবে না, আর বাইরেও পা দেবে না। তোমার যা প্রয়োজন তোমার স্বামীকে জানাবে, তোমার স্বামী এনে দেওয়ার চেষ্টা করবে। আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ তোমাদের খেয়াল রাখতে পারবো, কিন্তু সন্ধ্যের পরে তো আর আমি এখানে থাকবো না। আমাকেও আমার বাড়ি ফিরে যেতে হবে। তবে আমি অন্য পথেই বাড়ি যাব। তোমাকে যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রেখো কমলা। বিপদ কিন্তু কখনোই বলে আসে না। ওই কবরখানার পাশেই আবার একটা পানা পুকুর আছে, সেখানে পাক জমে গেছে। জল খুব সামান্য বললেই চলে। কিছুদিন আগেই একটা দুর্ঘটনা ঘটেছিল, সে বিষয়ে কি তোমরা কিছু জানো? কই না তো, আমরা তো এ বিষয়ে তেমন কিছু জানতে পারিনি। দয়া করে আমাদেরকে জানান কি ঘটেছে। দাইমা পাশে রাখা জলের গ্লাসটি হাতে নিলেন, এরপর যেটুকু জল ছিল ঢক ঢক করে গলায় ঢেলে ফেললেন। বুঝতে পারলাম ওনার মনের মধ্যে থাকা সন্দেহ এবং ভয় দুটোই বাইরে প্রকাশ পেতে চাইছে, আর সেই প্রকাশ পাওয়ার মাধ্যমটাও কিন্তু বড়ই বিপজ্জনক।
তার চোখ মুখের ভাষা অচিরেই বদলে যেতে শুরু করলো। এমন সময় পুনরায় মেঘটা গর্জে উঠল। এরপরে দাইমা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আগেই একজন পোয়াতি মহিলা অপঘাতে মারা গিয়েছিলেন। তার পেটের সন্তানটি আসলে কার, এ বিষয়ে তিনি মুখ খুলতে চাননি। গ্রামবাসীরা সকলেই সন্দেহ করেছিলেন এই সন্তান নাকি শয়তানের। শয়তানি বিদ্যাকে রোজ প্রচার করতেন তিনি। মানুষের মুখে মুখে এই বিদ্যাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। অনেকেই নাকি রাতের বেলা তাকে তন্ত্র সাধনা করতে দেখেছিল। আর ঠিক সেই কারণেই অনেকে মনে করেন যে এই বাচ্চা শয়তানের। শয়তানি শক্তির দ্বারা এই বাচ্চা উদ্ভূত হতে পেরেছে। হঠাৎ করেই কিন্তু মহিলা মারা যান, একেবারে বড়া মাস তখনই মারা গেলেন। এরপর গ্রামবাসীরা ওই মহিলাকে ডাইনি সন্দেহ করে কবরখানায় পুঁতে দেন, কিন্তু তাকে সোজাভাবে পোতা হয়নি। পোয়াতি মহিলাদেরকে পোতার নিয়ম একেবারেই আলাদা। এদের নাকি উপুর করে পুঁততে হয়, পিঠের দিকটা সামনের দিকে থাকবে। বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর? এই সকল বিধি মেনেই গ্রামবাসীরা চলে। তোমাকে পোয়াতি অবস্থায় দেখলেও কিন্তু এরা তোমার উপর কড়া নজর রাখবে। বাড়ি থেকে বেরোলেই গ্রামবাসীদের চোখ পড়বে তোমার ওপর। এখানে কারা রয়েছে কেউই জানে না। এমনকি অনেক মহিলাই কালা জাদু মন্ত্রতন্ত্র করে তোমার পেট থাকা বাচ্চাটাকে পেটের ভেতরেই নষ্ট করে দিতে পারে। নিজের উদ্দেশ্য সাধনের জন্য এরা কিন্তু সবই করতে পারে। তাই তো বললাম, বাড়ির বাইরে বেরিও না। সন্ধ্যের পর তো একেবারেই না। আর যদি ভালো লাগে শরীর, কিংবা মনে হয় যে তোমার কাঁধের ওপর কোনো একটা ভার অনুভব হচ্ছে, তখন একটা তুলোয় কিছুটা সর্ষের তেল নিয়ে তুলোটাকে তার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিজের মাথার ডান দিক থেকে বাঁ দিকে 7 বার ঘুরিয়ে আগুনে দিয়ে সেটাকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দিও। কোনো কোনো কুনজর খুব সহজেই কেটে যাবে। এ বিষয়টা আমি নিশ্চিত রূপেই তোমায় বলতে পারি। গ্রামের মানুষজনকে এ সকল টোটকা করতেই হয়। শহরাঞ্চলের লোকেরা এসব মানে না ঠিকই, কিন্তু আমরা মানি। আমি যে তোমাদের এত কথা বলেছি, সে কথা 5 কান করো নে। যাক, আজ তবে আমি উঠি। কালকে থেকে আমি আসবো। ততক্ষণ তোমরা একটু সাবধানে থেকো। কথাগুলো বলেই সেই বৃদ্ধা চলে গেলেন। আমাদের মনের মধ্যে থাকা ভয়টা যেন আরো নতুন করে জাঁকিয়ে বসল। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল। আমার তন্দ্রা এসে পড়ায় সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এমন সময় আবারও হঠাৎ মেঘটা গর্জন করে উঠল। মেঘের ওই গর্জনের শব্দে ঘুমটা ভেঙে গেল। যা দেখলাম তা আজও বিশ্বাস করতে পারি না। দেখলাম আমার স্ত্রী কমলা উঠোনে দাঁড়িয়ে রয়েছে। পোয়াতি অবস্থায় এমন ভাবে এলো চুলে এত রাতের বেলায় সে কেন দাঁড়িয়ে রয়েছে? এই প্রশ্নটা আমার মাথায় কিন্তু চট করে এলো না। তার পরিবর্তে মনে হলো কমলা বোধ হয় আমাকে কিছু জানাতে চাইছে। বিষয়টা প্রথমে আবছা মনে হলেও
পরবর্তীতে একেবারে সস্পষ্ট দেখতে পেলাম সে দাঁড়িয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে পড়লাম। এরপরে উঠোনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম এটা আমার চোখের ভুল নয়, কমলা সত্যি সত্যি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে অনুসরণ করতে লাগলাম। হঠাৎ দেখি সে জঙ্গলের রাস্তা ধরে ওই কবরখানার দিকে এগিয়ে যাচ্ছে। বিষয়টা অনুভব করতে পারলেও নিজের মনের উপর জোর খাটাতে পারলাম না। মনে হলো যেন কেউ আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না, আমি তার নিয়ন্ত্রণাধীনে আবদ্ধ। বিদ্যুৎ চমকাতে শুরু করলো। সেসবের দিকে আমার কোনো হুঁশ ছিল না। আমি কমলাকে অনুসরণ করতে করতে এগিয়ে চললাম। দেখলাম দুপাশে শুধুই জঙ্গল। আমি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কমলা, কমলা, শোনো কমলা, এভাবে ওদিকে যেও না, আমার কথা শোনো। ওই জায়গাটা একেবারেই ঠিক না। এত রাতের বেলা তুমি ওদিকে যাচ্ছ কেন? কমলা, কমলা, আমার কথাগুলো কি তুমি শুনতে পাচ্ছ? দেখলাম কমলার তরফ থেকে কোনো সাড়া শব্দ এলো না। আমি এইভাবেই তাকে অনুসরণ করে চললাম। এতবার করে বলবার পরেও কমলার আচরণের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সেটা দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম। এরপরে দেখলাম জঙ্গলের একেবারে মাঝপথে এসে উপস্থিত হয়েছি আমি। জায়গাটা কবরের দ্বারা ঢাকা। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কেবল মাটির ঢিপি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। কিছু বোঝার আগেই দেখি কমলা আর চোখের সামনে নেই। কোথায় গায়েব হয়ে গেল সে? আমি ভয়েতে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। দাইমার বলা কথাগুলো মনে পড়ে যেতে লাগলো। উনি বলেছিলেন ডাইনিরা নাকি যে কোনো বেশ বদল করে আমাদের সামনে চলে আসতে পারে। এদের কোনো স্থিরতা নেই। এরা যে কোনো সময় যে কোনো রকমের বিপদকে চোখের সামনে স্পষ্ট করে তুলতেই পারে। এসব কথা মনে পড়তেই শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। আমি কোনো কথা বলতে পারলাম না। সাথে সাথে ভেসে আসতে শুরু করলো একাধিক অট্ট হাসির শব্দ। আমি ভয়তে শিউরে উঠে বললাম, কে ওখানে? কে এভাবে ডাকছে আমাকে? কে ওখানে? কে? কোনো সাড়া শব্দ পেলাম না। এরপরে মনে হলো যেন একাধিক ছায়ামূর্তি আমাকে কেন্দ্র করে বেষ্টন করে রয়েছে। আমার চারিপাশে ঘুরে চলেছে তারা, অথচ তাঁদেরকে স্পষ্ট দেখতেও পাচ্ছিলাম না। তারা যেন সমবেতভাবে বলে চলল, তোকে ছাড়বো না, তোকে এখান থেকে যেতে দেব না। এইখানে একবার যারা এসে পৌঁছায় তারা আর কোথাও যেতে পারে না। তোকেও এইখানে গায়েব হয়ে যেতে হবে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি এখন কি করব? হে ভগবান, এতটা চোখের ভুল কিভাবে হতে পারে? আমি কিভাবে কমলাকে দেখলাম? এখানে তো কমলা কোথাও নেই। তবে আমি কাকে দেখে এখানে এলাম? কাকে দেখে? আমি নিজের মনে মনে কথাগুলো আওড়াতে লাগলাম। আর ওই সকল ছায়াগুলি আমার শরীরে আঘাত করতে শুরু করলো। তাদের আঘাত সহ্য করতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম। কারা আঘাত করে চলেছিল আমাকে কোনো কিছুই অনুভব করতে পারছিলাম না। কেবল মনে হচ্ছিল যেন যা কিছু আমার চোখের সামনে রয়েছে সবটাই কল্পনা। এসবের আসল রহস্য কোথায় কিছুই আন্দাজ করতে পারলাম না। শেষমেশে জ্ঞান হারিয়ে আমি মাটিতে পড়ে গেলাম। আর কিচ্ছু মনে ছিল না আমার। পল্লব ভয়েতে একেবারে কাঁচুমাচু হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে খুড়োকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, সে কি? তোমার এ কি অবস্থা হয়েছিল খুড়ো? তারপরে তোমাকে উদ্ধার করলো কে? চোখ খুলতেই দেখলাম আমি আমার বাসায় শুয়ে রয়েছি।
পাশে কমলা। কমলাকে দেখেই আমি আঁতকে উঠলাম। আমার মনে হলো আমার পাশে কমলা নয়, যেন এক ডাইনি বসে রয়েছে। আমি ধরপড়িয়ে উঠে বসে পড়লাম। আরে বাবা, এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি তুমি ওইখানে গেলে কি করে? রাতের বেলা ওইখানে কেউ যায় নাকি? দাইমা তোমাকে এত করে নিষেধ করে দিয়ে গেলেন। যদি তোমার কিছু একটা হয়ে যেত, কি করতাম আমি তখন? আমি গিন্নিকে সবটা বললাম। এসব শোনার পরে গিন্নির তো একেবারে আত্মারাম খাঁচা। এখানেই ভেবো না আমাদের ধারণা শেষ হয়ে গিয়েছিল। এরপরে যে আরো বড় বিপদ ঘটবে সেটা কি আর বুঝতে পেরেছিলাম? বিকাশ খুঁড়োকে উদ্দেশ্য করে বলল, কেন খুঁড়ো, কি ঘটেছিল খুঁড়ো? বিষয়টা একদিন রাতের। আমার স্ত্রীর লেবার পেইন শুরু হয়েছিল। দাইমা আমাকে বললেন, যাও যাও, তাড়াতাড়ি তোমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাও। এখন বেশ রাত, কিন্তু এখনই যদি নিয়ে যাওয়া না হয় তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। আমিও তোমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, ফলে আর দেরি করা ঠিক হবে না। যাও। দাইমার কথা শুনে আমার মাথায় হাত পড়ল। দেখলাম আমার স্ত্রী যন্ত্রণার চোটে গোঙাচ্ছে। ওরে বাবারে, আর পারছি না। ও মাগো, ও মাগো, ভীষণ কষ্ট হচ্ছে। কমলার কষ্ট সহ্য করতে পারলাম না। বাইরে বেরিয়ে এদিক ওদিক সাহায্যের জন্য ছুটে বেড়াতে লাগলাম। এমন সময় একটি গরুর গাড়ি নজরে পড়ল। আমি তাড়াতাড়ি করে সেটির চালকের সাথে কথা বলার আশায় এগিয়ে গেলাম। তিনি আমাকে বললেন, এত রাতে আপনি? আমি কোথাও যেতে পারবো না এই বলে দিল। আপনি বরং কালকে সকালে যাওয়ার বন্দোবস্ত করুন। বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে। এই অবস্থায় যদি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া না হয় তাহলে মৃত্যু অবধি ঘটে যেতে পারে। আপনার কি শরীরে মায়া দয়া বলতে কিছু নেই? আমার পক্ষে সম্ভব হলে তো বলতাম মশাই, আমাকে আপনি পেতেন কোথায়? আমি তো ঝড় বাদলের জন্য এখানে আটকে গেছি, না হলে তো অনেক আগেই বাড়ি চলে যেতাম। আর তারপরে আবার যাওয়ার সময় ওই কবরের রাস্তা ধরে যেতে হবে, কারণ অন্য রাস্তায় বড় গাছ পড়ে রাস্তা আটকে গেছে। বড় একটা গাছ হাওয়ার চোটে একেবারে মাটির উপর পড়েছে। এ কোনো ভুতুরে কাণ্ড কি না, নাকি ওই ডাইনিদের কে জানে? আমি এসবের মধ্যে পড়তে চাই না বাবা। বেশ, আমি আপনাকে বেশি টাকা দেব। আপনি যত টাকা বলবেন আমি আপনাকে তাই দেব। কেবল আমার স্ত্রীকে এখানে একা ফেলে চলে যাবেন না। আপনি ছাড়া এই মুহূর্তে আমার কোনো সম্বল নেই। ওকে রক্ষা করার মতন কেউ নেই। দয়া করুন, একটিবার দয়া করুন। এসব কথা শুনে ওই চালকটিও তখন বিগলিত হয়ে পড়লেন। তারপরে যেতে রাজি হয়ে গেলেন। আমি কমলাকে সঙ্গে করে নিয়ে এসে গরুর গাড়িতে তুললাম। ওকে তোলা মাত্রই দেখলাম সেখানে দাইমা বসে রয়েছে। দাইমাকে সেখানে দেখেই অবাক হয়ে গেলাম আমি। আরে, আপনি এখানে এলেন কিভাবে? আপনি তো এখানে ছিলেন না। আমি তো এইমাত্র কমলাকে নিয়ে এলাম, আপনাকে তো ঘরেই দেখলাম। দাইমার দৃষ্টি কেমন যেন স্থির হয়ে গিয়েছিল, চোখের পাতাটাও পড়ছিল না। আমি বললাম, কি হলো বললেন না যে? বলবার কি আছে? তুমি তাড়াহুড়োয় কমলাকে বার করছিলে, তখন খেয়াল করনি। আমি ওর সাথেই বেরিয়ে এসেছিলাম, এসেই গাড়িতে উঠে বসেছি। আরে বাবা, তুমি হলে গিয়ে একটা পুরুষ মানুষ, তোমার পক্ষে কি আর সম্ভব এই পোয়াতি মানুষ সামলানো? এই কাজ তুমি করতে পারবে না। ওই কারণেই আমি ভাবলাম আমিও যাই। এমন সময় আমার ঘর থেকে চিৎকারের শব্দ ভেসে আসতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। আমি সেই শব্দ স্পষ্ট শুনতে পেতেই গরুর গাড়ির চালকটিকে গাড়ি দাঁড় করাতে বললাম, এখানে দাঁড়ান তো। গলাটা তো দাইমার মনে হচ্ছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি গাড়ি থেকে নামতে যাব এমন সময় খুব জোরে একটা বাজ পড়ল।
কমলাও আমার হাতটা শক্ত করে ধরে গোঙাতে গোঙাতে বলে উঠল, এই অবস্থায় আমাকে একা ফেলে যেও না। যদি আমার কিছু হয়ে যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে তো তুমি? আমাদের যদি আর দেখা না হয়। কমলার মুখের দিকে তাকিয়ে আমি সেদিন গাড়ি থেকে নামতে পারলাম না। গাড়ির চালকটিকে বললাম, না ভাই, তুমি গাড়িটা টানো আর সাবধানে টেনো। বেশ বাবু, আপনারা সাবধানে বসুন। গাড়িটি চলতে শুরু করলো। গরুর গলায় ঝোলানো ঘণ্টাগুলি শব্দ করতে থাকলো। সেই সাথে রাতের আকাশটা বারে বারে গর্জে উঠতে শুরু করলো। অন্যদিকে দাইমা একেবারে স্থিরভাবেই বসে রইলেন। আমি তাকে এমন পরিস্থিতিতেও এতটা স্বাভাবিক দেখে বেশ চমকে গেলাম। এরপরে জিজ্ঞাসা করলাম, কমলার এমন অবস্থা দেখেও আপনি চুপ করে বসে আছেন কিভাবে? এতকাল তো আপনাকে দেখেছি, আপনি তো আমাদের থেকে অনেক বেশি চিন্তা করতেন ওকে নিয়ে। দেখলাম আমার মুখের এই কথাগুলি শোনার পরেও তিনি চুপ করেই বসে রইলেন। এরপরে আমি আরেকটি কথা বলতে যাব এমন সময় তিনি আমার দিকে তাকালেন, আর দেখলাম তার চোখের মণি দুটির জায়গায় রয়েছে দুটো গোলাকার বড় গর্ত। আর তারপরে এক ভয়ঙ্কর শব্দ করে হাসতে শুরু করলো দাইমা। পথের মাঝে গরুর গাড়ি দাঁড় করিয়ে দিতে বাধ্য হলো সেই চালক। ওই দাইমা চালকের দিকে হাত বাড়িয়ে তাকে জোরে একটা ধাক্কা মেরে গাড়ি থেকে নিচে ফেলে দিলেন। চালকটি ভয়েতে চিৎকার করতে শুরু করলো, আমি আপনাকে নিষেধ করেছিলাম বাবু, নিষেধ করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না। এবারে বিপদ নিজের চোখে দেখুন। সাথে সাথে দেখলাম আমাদের সামনে বসে থাকা ওই মহিলার চাহনি একেবারে পরিবর্তিত হয়ে গেছে। সে পরিণত হয়েছে এক ডাইনিতে। সে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, দেখ, ভালো করে তাকিয়ে দেখ, এই জায়গাতেই তো আমি তোকে নিয়ে এসেছিলাম। এখান থেকে তো তোদের পালানো হবে না। বলেছিলাম তো তোকে এই পোয়াতিকে নিয়ে এখান থেকে চলে যা, কিন্তু তোরা আমার কোনো কথাই শুনলি না। কেন? আমার কথার কোনো দাম নেই বুঝি? যারা আমার কথার দাম দেয় না তাদের কাছ থেকে কিভাবে দাম আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি, খুব ভালো করেই। আমি হাত জোর করে ভিক্ষা করতে শুরু করলাম। আমাদেরকে শেষ করবেন না, আমি তো কোনো ক্ষতি করিনি। এমনকি ওই গ্রামের লোকেদের সাথেও আমার মিল নেই। ওরা আপনাদের উপরে অত্যাচার করে কিনা তাও জানি না আমরা। ওই ডাইনি আরো বিকট ভাবে চিৎকার করতে শুরু করলো, ওরাই তো আমাদের শেষ করেছে, আর এই সবের মূলে ছিল ওই দাইমা। দেখতে তাকে সাদা সিধে হলে কি হবে, ওই হলো যত নষ্টের গোড়া। এতকাল ধরে তান্ত্রিকের কবচ ধারণ করে আমাদের কাছ থেকে রক্ষা পেয়েছে, কিন্তু আজকে ওকে শেষ করেছি নিজের হাতে, নিজের হাতে। আমি এখানে একা নই, এখানে রয়েছে হাজারো ডাইনির ছায়া যারা মৃত হয়েও জীবিত। এই কবরের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের অস্তিত্ব। এখান থেকে কাউকে বেঁচে যেতে দিই না আমরা, তোদেরকেও দেব না। ওই দাইমা আমাদের নিরীহ মেয়েগুলিকে একা একা থাকতে দেবে না বলেই নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এরপরে বেশি টাকায় হয় আমাদের ছেলেদের কাছে বিক্রি করে দিত, না হলে জোর করে আমাদেরকে রাত কাটাতে বাধ্য করত। আমরা নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে নতুবা পেটের দায়ে দিনের পর দিন এই পাপকে মুখ বুজে সহ্য করতে করতে শেষে আর না পেরে প্রাণঘাতী হয়েছিলাম। আর ওই মহিলাই মানুষের মনে এই সকল মেয়েদেরকে ডাইনি বলে সন্দেহ তৈরি করে দিয়েছিল, যাতে গ্রামের অশিক্ষিত মানুষেরা আমাদের কবরে পুঁতে দেয়।
কেউ যাতে আমাদের কোনোদিনও অস্তিত্ব খুঁজে না পায়। দারোগার কানে এই সকল খুনের কথা কোনোদিনও পৌঁছায় না। আমাদেরও সন্তান ছিল, পরিবার ছিল, আর সব থেকে বেশি ছিল বাঁচার ইচ্ছে, যেটা কেউ কোনোদিনও কারো থেকে কেড়ে নিতে পারে না। নিজের সত্যি মিথ্যে দোহাই দিয়ে কেউ কারো জীবন নিয়ে খেলতে পারে না। তাই এই দাইমাকে আমি শেষ করেছি, আমরা সকলে মিলেই শেষ করেছি। আমি সবটা শুনবার পরে থমকে গিয়েছিলাম। হাঁটু গেড়ে বসে ওই আত্মার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি এমনটা জানতাম না। এতকাল ধরে আমরা যাকে ভালো মানুষ ভেবে আশ্রয় দিয়েছিলাম সেই কিনা এত পাপ করেছে। নিজের স্বার্থ পূরণের জন্য গ্রামের ছেলেদের সাথে হাত মিলিয়ে এই সকল ঘৃণ্য কাজ করে এসেছে সে। কি সর্বনাশ! মানুষ নিজের মুখোশের আড়ালে যে কিভাবে এত বড় কোনো সত্যিকে লুকিয়ে রাখতে পারে, এই কথা ভেবে তো আমার শরীর কেঁপে উঠছে। আমাকে যেতে দিন, না হলে আমার স্ত্রী যে মারা যাবে। ওনাকে যে আমি রক্ষা করতে পারবো না, ওনার কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সেদিন আমি অনেক চেষ্টা করেছিলাম। এক সময় দেখলাম হাওয়ার গতিবেগ বিপরীতে বইতে শুরু করেছে। ওই সকল ছায়ারা আমাদের চারিপাশে বেষ্টন করে থাকবার পরে ধীরে ধীরে গায়েব হয়ে গেল। তাদেরকে আর খুঁজে পেলাম না। পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল। পাশে তাকিয়ে দেখলাম গরুর গাড়ির চালক দাঁড়িয়ে তখনও কাঁপছে। আমি তাকে করজোড়ে মিনতি করতে তিনি এগিয়ে যেতে লাগলেন। এরপরে আমরা কোনো ক্রমে পৌঁছলাম হাসপাতালে। সেখানে পৌঁছে আমি আমার স্ত্রীকে ভর্তি করলাম। তবে সেই যাত্রায় আমরা সকলেই বেঁচে গিয়েছিলাম। আমার সন্তানও সুস্থভাবেই পৃথিবীর আলো দেখেছিল। খুঁড়ো থামলেন। এরপর পল্লব খুঁড়োকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এরপর কি ঘটেছিল খুঁড়ো? ওই দাইমা, মানে ওই দাইমার বিষয়টা তো এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। তার বিষয় তো কিছুই জানালেন না। খুঁড়ো আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমরা যখন বাড়িতে ফিরলাম দেখলাম বিছানার উপরে দাইমার রক্তাক্ত দেহটি পড়ে রয়েছে। সেটি দেখা মাত্রই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, কিন্তু সত্যিটা সকলের চোখের সামনে থাকায় গ্রামবাসীদেরকে নতুন করে আর কিছুই বলতে হয়নি। এরপরে দাইমার দাহ সংস্কারের কাজ করেছিলাম। নিজের হাতে তার মুখে আগুন দিয়েছিলাম, কারণ তার সন্তান ছিল না, স্বামীও ছিল না। ফলে আমি সে কর্তব্যে অটল ছিলাম। এরপরে আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে আসি। এক বিশেষ সত্যকে চোখের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠতে দেখেছিলাম সেদিন। আর সেটি ছিল যে কেউই ইচ্ছে করে আর আত্মঘাতী হয় না। প্রতিটি আত্মহত্যার পিছনেই এক অধরা অতীত থাকে, এক অবর্ণনীয় সত্য দীর্ঘশ্বাস ফেলতে থাকে। ওই ডাইনিদের ইতিহাসও ছিল কিছুটা এরকমই। এরপরে কি ঘটেছিল জানি না, তবে তাঁরা যে প্রতিশোধের আগুনে জ্বলছিলেন সেই আগুন দাইমার মৃত্যুর সাথে সাথে নিভে গিয়েছিল হয়তো। নবীন খুঁড়ো থামলেন। খুঁড়োর গল্প শেষ হওয়ার সাথে সাথে পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে গেল। তবে কারোরই গল্পের রেশ কাটিয়ে সেখান থেকে চলে আসতে ইচ্ছে করতো না, কিন্তু শেষমেশে আসতেই হতো। সেদিনও বিকাশ আর পল্লবের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল।